তো আমি এখন যেতে চলেছি সেই জায়গা। তো ব্যাপার হচ্ছে খুবই গর্ব লাগছে যে নেতাজির বাড়িতেই দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে সেই জেল যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছে। আর এটা আইএনএর ড্রেস, মানে তখনকার যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ড্রেস ছিল। এখানে অনেক ব্যাজ ট্যাজ দেওয়া আছে, উড়িয়াতে কিছু লেখা আছে, উড়িয়াতে আমি বুঝি না, বাট এইটুকু পড়তে পারছি যেটা ওড়িয়া। এটাই হচ্ছে বার্থরুম, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি জন্মগ্রহণ করেছিলেন। তো হ্যালো বন্ধুরা, আমি এখন ভারতবর্ষে এমন একটি শহরে রয়েছি যেটাকে আমরা সকলেই সিটি অফ সিলভার নামেও জেনে থাকি। আমি এখন রয়েছি দ্য সিটি অফ সিলভার, দ্য কটকে। তো এই শহর বিশেষ দুইভাবে কিন্তু বেশ জনপ্রিয়। এক নম্বর হচ্ছে যেটা আজকে আমার ডেস্টিনেশন, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফ্রিডম ফাইটার বার্থ প্লেস। এখানেই জন্মগ্রহণ করেছিলেন এই কটক শহরে। আর দু নম্বরটি হচ্ছে এখানে 1000 বছরেরও বেশি পুরনো অনেক সিলভারের কাজ হয়, তার তরুণ কিন্তু এই শহরের নাম কিন্তু দ্য সিটি অফ সিলভার রাখা হয়েছে ভারতের। এটি একমাত্র ভারতের সিটি যেটাকে সিটি অফ সিলভার বলা হয়। যেমনটি ঠিক আমাদের কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, কটককেও কিন্তু তেমনইভাবে সিটি অফ সিলভার বলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস কটক শহরে জন্মগ্রহণ করলেও কিন্তু তার বাকি জীবনটা কিন্তু আমাদের বাংলাতেই কাটায়, মানে আমাদের কলকাতাতেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে আই থিঙ্ক লালা রাজপথ রায় স্মরণ আছে, সেখানেই নেতাজি ভবন আছে যেটা এখন মিউজিয়াম করা হয়েছে। ওখানে আমি যাইনি, আমি যাওয়ার চেষ্টা করব, এর পরের ব্লগ হয়তো ওখানটায় আমি যাওয়ার চেষ্টা করব। এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, অটো সরি, তো আমি জানি না, ততক্ষণ থেকে হেঁটেই যাচ্ছি অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। আর আমি বাংলা বলবো, জানি না এরা বাংলা বুঝতে পারবে কি না, তো চেষ্টা করছি। আচ্ছা কাকু, নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থ প্লেসে যাওয়ার জন্য কীভাবে যেতে হবে? মানে সোজা হেঁটে যেতে হবে, সেখান থেকে টোটো অটো ধরতে হবে, এখান থেকে সেখানে যাওয়ার কোনো মানে কত কিলোমিটার হবে এটা? হেঁটে যাওয়া যাবে? মানে আগে যে 400 দিকে রাস্তাটা আছে সেখানে গিয়ে টোটো পেয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ। এখানে অটো স্ট্যান্ডগুলো কত সুন্দর, দেখো কত সুন্দরভাবে অটো আছে, সেখানে সবাই দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। রাস্তাগুলো সব পরিষ্কার। তা বাদাম বাড়ি যাবি? बादाम बड़ी है कैसे दूर? बादाम बड़ी है कैसे दूर? बादाम बड़ी कैसे दूर है? कितने किलोमीटर है यहाँ से? 5 किलोमीटर के अंदर। कितने टाइम लगेगा बस पहुँचने में? हाँ 6 से 7 मिनट। बादाम बड़ी गुटी कितने सस्ती है? एसी में 10 रुपये। देखो एसी बस, बसटार नाम की कौन सा नाम है बस का? 18 नंबर बस। 18 नंबर नहीं, सर्विस कौन है? मोबस सर्विस ना, हमारे जैसे वेस्ट बंगाल होता है ना साउथ सिटी ट्रांसपोर्ट सर्विस होता है ना। कैपिटल लेजेंड अर्बन ट्रांसपोर्ट। अच्छा, कैपिटल लेजेंड अर्बन ट्रांसपोर्ट, ক্যাপিটাল লেজেন্ড আরবান ট্রান্সপোর্ট। তো একটা বিশেষত্ব হচ্ছে যে 5 কিলোমিটার যাওয়ার জন্য আমার কিন্তু 10 টাকা দিতে হলো, যেখানে আমাদের কলকাতাতে কিন্তু 5 কিলোমিটার 2 কিলোমিটার উঠলেই কিন্তু 40 টাকার নিচে ভাড়া থাকে না, 40 টাকায় আসে মূলত, আমি যতদূর জানি। সেই জায়গায় 10 টাকা মানে অতি নগণ্য, মানে একদমই কম বলতে গেলে। আর বাসটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এত সুন্দর পুরো নিউ ঝকঝকে একটা বাস। আর বাসে কিন্তু ট্রেনের মতন বলছে, দিস বাস স্টপ ইজ অরুন্ধতী বাস স্ট্যান্ড বলছে, কিন্তু ট্রেনের মতন আমাদের লোকাল ট্রেনে যেভাবে বলে এখানেও কিন্তু সেভাবে বলছে। মেট্রোতে বলে? মেট্রোতে বলে, তো মেট্রোতে তো অবভিয়াসলি বলে। তো বাদামবাড়ি চলে এলাম, এটা বাদামবাড়ি বাসটা। দেখো সবাই বলতে পারে যে আমি বাংলাতে কেন কথা বলছি, তার কারণ হচ্ছে এরা সকলেই কিন্তু বাংলাটাকে ভালোভাবে বোঝে, হয়তো বা বলতে পারে না, যেমন আমরাও কিন্তু অনেকেই উড়িয়া ভালোভাবে বুঝি কিন্তু বলতে পারি না, যেমন আমারও সেম প্রবলেম, কিন্তু বুঝতে পারি। আর এখানে যেটা টাকা বলি আমরা, এটা টঙ্কা বলে, তো এটাই হচ্ছে কিছু খেলা, টাকা টঙ্কা। আমাদের ছোটোবেলায় কবিতা হয়তো আমরা অনেকবার টাকাকে টঙ্কা বলেই করেছি। তো
বললেও বুঝতে পারে, টগদা বললে তো খুব ভালো হয়, বার্গেনিং করাটা বেসিক্যালি সুবিধা হয়। তো ব্যাপার হচ্ছে আমি এই টোটোটায় এলাম, আমাকে বাস নামিয়েছিল বাদামবাড়িতে, তো সেখানে আমাকে অটোতে বলা হয়েছিল যে 150 থেকে 100 টাকা নেবে। তাই আমি ভাবলাম যে রোডটা চেঞ্জ করে নিই, মানে বাদামবাড়ি থেকে হরিপুর রোড একটা আছে, হরিপুর রোডে চলে আসি, সেখান থেকে অটো ধরি 20 টাকা ভাড়া জয়লপুর রোড পর্যন্ত। কিন্তু আমি বলি যে এই জায়গাটা যাবো, নেতাজি বার্থ প্লেসেই পুরো আসবো। তো তারা বলে যে আর 10 টাকা এক্সট্রা দিতে, মানে 30 টাকা। তো 30 টাকাটা আমি চলে এলাম বার্গেনিং করে। তো এখন টিকিট কাউন্টার, মানে এখনও ভিজিট করিনি, সামনের ভিউটা এটাই। তো আমি ভিজিট করব, আমি গুগলে দেখেছিলাম জায়গাটা, চেনা লাগছে। তো ভেতরেই আছে টিকিট কাউন্টার। তো একটা টিকিট আমার 10 টাকা পড়লো, আর 10 টাকা একটা জমা রেখে দিল, বলছে যে ঘুরে এলে দেবে। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন না, এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়াটা এটা রাখার পেছনে কিন্তু একটা বিশাল বড় বৈশিষ্ট্য রয়েছে, মানে এই ঘোড়াটার বৈশিষ্ট্য রয়েছে। তো এমনই একটা ঘোড়া যেটা ছিল, নেতাজি ব্যবহার করতেন যাওয়ার জন্য মূলত। এবং আমাদের যে কলকাতায় যেটা আছে, এদিকেও একটা ঘোড়া আছে। তো আমাদের কলকাতায় যেটা আছে সেখানে কিন্তু একটা ব্রিটিশদের সময়কালে একটা গাড়ি আছে, তো সেই গাড়িটা রাখা আছে কলকাতা মিউজিয়ামে, এটা বলেছিলাম। আর এইদিকে ঘোড়াটা আছে, মানে এই ঘোড়াটাই করে মূলত নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকবার এমনও হয়েছে আমি তো নাচিন্দা জীবনকৃষ্ণ হাই স্কুলের স্টুডেন্ট, তো আমাদের যে জীবনকৃষ্ণ স্যার যিনি ছিলেন মারা গেছেন অনেক দিন হলো, তার স্মৃতিসৌধতেই আমাদের স্কুলটা তৈরি হয়েছে, জীবনকৃষ্ণ বিদ্যালয় জেকে। তো উনি কিন্তু নেতাজির সঙ্গে দেখা করেছিলেন। কেমনভাবে, যে উনি যখন ন্যাশনাল হাইওয়ে NH 116Bর উপর দিয়ে যাচ্ছিলেন ঘোড়ার গাড়ি করে, স্বাধীনতা যুদ্ধের সময় কাল কথা, তো তখন কিন্তু ওই যে ঘোড়ার গাড়ি, নেতাজি এসছে যে ওই যে একটা ব্যাপার না, তখন তো এগুলো মাটির রাস্তা ছিল NHগুলো, নেতাজি যখন ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে, তো সেখানে অনেক মানুষ যারা চিনতেন নেতাজিকে বেসিক্যালি, তারা সেখানে দাঁড়িয়ে তখনকার কোনো একটা ক্যামেরাতে তারা ছবিটা শ্যুট করেছিলেন, মানে ফটোটা শ্যুট করেছিলেন। সেই ফটোটা আমাদের স্কুলে ছিল, আমি দেখেছি। তো সেখান থেকেই আমি এই ঘোড়ার ব্যাপারটা জানি, যে এরকমই ঘোড়ার গাড়ি থাকতো, নেতাজি যেতেন, যেটা এখান থেকে বাংলাতেও গেছে ঘোড়ার গাড়ি করে। এখানে ছোট্ট একটা দুর্গা মন্দির, বোঝানোর সুবিধা অর্থে ইংলিশে লেখা আছে দুর্গা টেম্পল। ঠাকুর নেই মন্দিরে, ঠাকুর নেই, কিন্তু ছোট্ট একটা মন্দির আছে, চারিদিকে লাইট দেওয়া, এটা তো পুরো গার্ডেন। এবার আমি যেতে চলেছি সেই ইতিহাসের পাতায় লেখা স্মরণীয় ব্যক্তি, যিনি মূলত আমাদের কাছে ফ্রিডম ফাইটার হিসাবে পরিচিত। যতই তার সম্পর্কে বলবো ততই কম বলা হবে, যতই মহান স্বাধীনতা সংগ্রামীবিদ বলি না কেন ততই কিন্তু কম বলা হবে অনেক। তো তার বাড়িতে এখন আমি পা রাখতে চলেছি, সামনেই হচ্ছে তার বাড়ির ছোট্ট একটা গেট, সামনে একজন সিকিউরিটি বসে আছে। তো আমি এখন যেতে চলেছি সেই জায়গায়। তো যতই কিন্তু এগোচ্ছি ততই কিন্তু স্বাধীনতা সংগ্রামীর যে লড়াইটা অনুভব করতে পারছি। তো এখন আমি পা রাখতে চলেছি নেতাজির বাড়ি। জুতো খুলে ওকে, পিতা জানকীনাথ দেবের বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো চলো দেখি কী দেখতে পাই। আমি প্রথমেই বলেছিলাম নেতাজি র্যাভেনশা স্কুলে পড়েছিলেন, তো এখানে তার ছবি দেওয়া আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস র্যাভেনশা কলেজিয়েট স্কুল 1939-এ, হয়তো পরবর্তীকালে ছবিটা তুলেছেন। আর এই দিকে হচ্ছে পার্সোনাল ইউজ ফ্যামিলি প্রোডাক্ট। পার্সোনাল কাপ। আর এইদিকে হচ্ছে নেতাজির, ওইদিকে নেতাজির শোয়ার ঘর, এইদিকে বসার মানে বিশ্রামাগার, গ্যালারি নম্বর 12-তে দরদালা। আর এইদিকে উড়িয়াতে কিছু লেখা আছে, উড়িয়াতে আমি বুঝি না, বাট এইটুকু পড়তে পারছি যেটা ওড়িয়া, এইটা পড়তে পারছি, আর বাকিটা জানি না। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকভাবে লাইফ কাটাতেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে তার বেড দেওয়া আছে এবং গীতা দেওয়া আছে, আর সেখানে ব্যবহৃত কিছু জিনিস আছে। আর এতক্ষণ ধরে আমি ঘুরছি, এই আপনাদের দুজনকেই দেখতে পেলাম, কাউকেই আমি দেখতে পাইনি। চলো ওইদিকে যাই, দেখাচ্ছি। আর এইদিকে বোধহয় আমি আগে এসেছিলাম, টয়লেট কিছু ছিল, বন্ধ করে দিয়েছে। এই যে সামনের ভিউ, এদিক দিয়ে এসেছি আমি।
আর এই সিঁড়িটা বন্ধ আছে যাওয়ার জন্য, ক্যামেরা করা অ্যালাউ দেয়নি, তবুও করছি লুকিয়ে। অনেকেই করেছে, তাই একটু সাহস পেলাম। গ্যালারি নম্বর 9, এটাই হচ্ছে মূলত আমার খুব মানে এটাই দেখার জন্য আমি এসেছি। গ্যালারি নম্বর 9, বার্থ রুম অফ নেতাজির বার্থ রুম, মানে এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। আমরা তো সকলেই জানি 23শে জানুয়ারি 1897, যেটা আমি বলেছিলাম, আফটার 12 নুন, মানে দুপুর 12টার পর জন্মগ্রহণ করেছিলেন তিনি। এখানে তার ছবি দেওয়া আছে, আর এখানে তার ছোটোবেলায় ব্যবহৃত খাওয়ানোর থেকে শুরু করে সে কিছু জিনিস। আর এটা হয়তো ছোটোবেলায় এই খাটটায় তিনি হয়তো ঘুমাতেন বা থাকতেন। বার্থ প্লেস, এটাই হচ্ছে বার্থ রুম, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি জন্মগ্রহণ করেছিলেন তার ছবি আছে এত বড় ওপরে। আর নিচে তার হচ্ছে কি একটা বই দেওয়া আছে। আর তার পেছনে যে যারা ছবি আছে তিনি হচ্ছে ফাদার জানকীনাথ বোস, তার পিতার ছবি দেওয়া আছে। তো ফ্যান চলছে প্রত্যেকটা রুমেই, হয়তো বা নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে আসেন, তার জন্যে সব কিছু আজও সাজানো গোছানো আছে, যেমনটাই ছিল সেরকম খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো এটাই সেই রুম বলা হয়েছে, যেটা নেতাজি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। মূলত আমি এটার জন্যই এসেছি। আর চলো নেক্সট যাওয়া যাক। এদিকেরটা হচ্ছে আইএনএ, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা বলা হয়। আইএনএ আমি যতদূর জানি আইএনএ ইনফরমেশান সেন্টার। তো চলো এখানে কি ইনফরমেশান দেখতে পাওয়া যায়। গ্যালারি নম্বর 8, আজাদ হিন্দ রেডিও। আচ্ছা, ও আচ্ছা, এটা এই দিকে ইনফরমেশান সেন্টার বন্ধ করা আছে। আর এটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর যে রেডিও ছিল, তো সেই রেডিওটা এখানে আছে। এটা আইএনএ ইনফরমেশান, এটা বন্ধ আছে সাধারণ মানুষের জন্য। তো এখানেই হচ্ছে সেই রেডিও। ফ্যামিলির লাইফ তুলে ধরা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের, কিছু ফ্যামিলি পিকচার, তার বোনের, তার ফ্যামিলি, এখানে ফ্যামিলি ফটোগ্রাফি সুভাষচন্দ্র বোস এখানে দেওয়া আছে। আর এই দিকে মেন জিনিস দেওয়া আছে আজাদ হিন্দ রেডিও। আচ্ছা, এখানে লেখা আছে যে নেতাজি ফার্স্ট ব্রডকাস্ট ওভার আজাদ হিন্দ রেডিও। এটা হচ্ছে 1942। মূলত এখানে যত কিছুই তুলে ধরা হয়েছে 1942 সব কিছু 1942। এটা 25শে মার্চ সুভাষচন্দ্র বোস যখন সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় যখন বক্তৃতা দিয়েছিলেন। আর এটা আইএনএর ড্রেস, মানে তখনকার যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ড্রেস ছিল। এখানে অনেক ব্যাচ ট্যাচ দেওয়া আছে, এগুলো হচ্ছে আইএনএর ব্যাচ, যেগুলোকে সম্মান দেওয়া হতো ডিপার্টমেন্ট অনুযায়ী। স্ট্যাম্প আইএনএম। এটাই হচ্ছে সেই জেল যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল। এটাই হচ্ছে আজাদ হিন্দ বাহিনী লিমিটেশন ব্যাঙ্ক, আর কি একটা ন্যাশনাল ব্যাঙ্ক অফ আজাদ হিন্দ লিমিটেশন। এখানে সবাই টাকা জমা দিত, এটাই সেটা কাউন্টার ছিল। বেশি দেখাতে পারছি না, অনেক ভয় করে ব্লগটা করছি, এখানে বোঝাতে পারছি না কী পরিস্থিতিতে আছে, চাপে। গ্যালারি নাম্বার 1, নেতাজি সুভাষচন্দ্র বোসের, এটাই হচ্ছে পড়াশোনা স্টাডি রুম। এটাই হচ্ছে ইয়ার বাই জি ট্রিভিয়া, একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদের। নেতাজির এটা হচ্ছে স্টাডি রুম। এখানে নেতাজির জ্যামিতি বক্সগুলো দেখেছো? এই জ্যামিতি বক্সগুলো আমাদের বেরিয়ে গেলে আমি বলবো একটা কথা, এই জ্যামিতি বক্সগুলো দেখে না তারপর বলছি। তো ব্যাপার হচ্ছে খুবই গর্ব লাগছে যে নেতাজির বাড়িতেই দাঁড়িয়ে আছি, তেমনই কিন্তু আমার ভয়ও লাগছে। আমাকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমি বেরিয়ে যাই তারপর ভালো করে বলছি। এবার তোমরা সকলেই জানো যে একটা ওয়ার্নিং দেওয়া মানে একজন ভিডিওগ্রাফারের। তো যেটা বলছিলাম, আশা করি তোমরা বুঝতেই পেরেছো কী জন্য আমি বলতে পারিনি, বা কী জন্য এতটা পথ এসেও আমি ভিডিওটা এত মানে সুন্দরভাবে ভেবেও আর করেও কিন্তু পরিপূর্ণ করতে পারলাম না। তো এটাই কারণ, প্রত্যেকটা জায়গা আমাদের মতন ব্লগারদের এই জিনিসটা খুব ভালোভাবে ফেস করতে হয়। এখানে ভিডিও বানানো উচিত নয়, ওখানে ভিডিও বানানো উচিত নয়। ভিডিওটা যাই হোক মোটামুটি আমি করতে পেরেছি। এটাই হচ্ছে মেন গেট। আমি টোটোতে ঢুকেছিলাম, তখন দেখানো হয়নি, টোটো আর অটো মিলিয়ে ফেলছি। তো অটোতে ঢুকেছিলাম, তখন দেখানো হয়নি। আর এখন হেঁটে এতদূর পর চলে এলাম, 10 টাকা বেঁচে গেল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট ডে, নেক্সট পার্ট অ্যান্ড নেক্সট ভিডিও, র্যাভেনশো কালেজিয়েট স্কুল।